তারপর মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ এবং আমার সামনে যে সমস্ত ভাই বোনেরা মা বোনেরা রয়েছেন তাদের সকলকে, যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে জানাই আমার বিনম্র প্রণাম, যারা আমার সমবয়স্ক তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃপণ ভালোবাসা। আজ 12ই জানুয়ারি যুবনায়ক স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীব্যাপী সমারোহের সহিত পালন করা হচ্ছে। এবং আজকের যে অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান এবং পুণ্যস্থানে আমি উপস্থিত হতে পেরে নিজেকেই খুব গর্ব অনুভব করছি। আমার আর একটা প্রোগ্রাম ছিল আজকে রমানাথ ইনস্টিটিউশনে, কিন্তু মন আমার টানলো এই দিকেই। গত বছরও আমি এসেছিলাম, গত বছরের তুলনায় এবছরের উপস্থিতির হারটা মনে হচ্ছে যেন একটু কম। প্রচুর অনুষ্ঠান আছে তো আজকে দিকে দিকে তো অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আর যোগ ওখানে লেখা রয়েছে যে পতঞ্জলি গ্রামীণ আরোগ্য কেন্দ্র। একটা কথা বলতে আমি ভুলে গেছি যে আজকের যেনারা এই অনুষ্ঠানের আয়োজক এবং অনুষ্ঠানের যিনি সঞ্চালক, তাদেরকে সম্মানিত না করলে নিজেকেই খুব ছোট বলে মনে হয়। তাই তারা সন্তান সমহ, ভাতৃ সমহ, তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃপণ ভালোবাসা। যোগ, যোগ শব্দের অর্থ কি না বাড়ি। যোগ করলে বাড়ি, 2 2 যোগ করলে 4 হয়, 4 4 যোগ করলে 8 হয়। কিন্তু আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে আমার মনে হয় যোগ করলে কমে। কি কমে? কিভাবে কমে? না, আমাদের শরীরের মধ্যে যে রোগ রয়েছে, আমরা যে ব্যায়াম শরীর চর্চা করছি, সেই শরীর চর্চার মধ্যেই আমাদের কিন্তু রোগ নিরাময় হয়। আমাদের এই ডাক্তারবাবু যিনি হাউস ফিজিশিয়ান, অনেক বাড়ির হাউস ফিজিশিয়ান অনুকূল বাবু, উনিও তো চিকিৎসা করেন। একটা রোগের চিকিৎসা করার আগে তার আগে প্রোটেকশন দিচ্ছে কি, গ্যাসের ওষুধ দিচ্ছেন, পেন কিলার দিচ্ছেন, তারপরে যে আসল রোগটা তার ওষুধ দিচ্ছেন। আমরা যদি একটা রোগের জন্যে একটা ব্যায়াম করি, একটা ব্যায়াম করলে হবে না। কেন হবে না? একটা শরীরচর্চা করলে হবে না। অনেকে বলে যে স্যার আমি তো সারাদিন মাঠে খাটি, এটা কি শরীরচর্চা হয় না? না, হয় না। আমাদের ভাষায় হয় না। কেন হয় না? না, বৈজ্ঞানিক পদ্ধতি মেনে হয় না। আমাদের এই যে 24টা ঘন্টা রয়েছে, 24 ঘন্টা একদিন, এই 24 ঘন্টার মধ্যে একটা শিডিউল তৈরি করতে হবে। তার মধ্যে 1 ঘন্টা অন্তত এই সময়টা দিতে হবে, যেটা আমার শরীর, আমি যদি না রইলাম আমার অর্থ কি হবে? কি হবে? সব রয়ে যাবে, আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি থাকে তবে আমরা ঠিকভাবে আমাদের কোনো কাজেই মন বসবে না, মনোনিবেশই হবে না। না পারবেন খেতে, না পারবেন শুতে, না পারবেন বসতে, কি হবে অর্থ? আপনাকে গাড়ি টাকা দিয়ে দিল, আপনি কি করবেন শরীর যদি না পারে? অতএব শরীরকে সুস্থ রাখার জন্যই চাই যোগ। এই যে মেডিসিন বেরিয়েছে, আমরা বলি অনেকে যে এই মেডিসিনগুলো আসল তো, আটা গুঁড়ো নয় তো, জেনেটিক্স তো, এই সমস্ত প্রশ্ন এসে যায়। কিন্তু এই যে যোগ নামক যে ওষুধটা রয়েছে, মেডিসিনটা রয়েছে, এতে কোনো ভেজাল নাই। অনেকে ভাবেন করতে যাব, পাটা ভেঙে যাবে, কি ছাতিতে লেগে যাবে, তাহলে চাই সাহস। এই প্রসঙ্গে একটা কথা বলি, সাহস না থাকলে হবে না। বিবেকানন্দ যে পাড়ায় বাস করতেন, সেই পাড়াতে বুড়ো রামরতন বাবু বলে এক ভদ্রলোক ছিলেন। প্রাচীর দেওয়া বাড়ি, তার বাড়ির ভিতরে, প্রাচীরের ভিতরে একটা চাঁপা গাছ ছিল। সেই চাঁপা গাছে
বিবেকানন্দের ছোটবেলায় হচ্ছে অনেক বন্ধু বান্ধব তো ছিল, সেই চাপা গাছটার ঘুরতে দোল খেলতে যেত দুপুরবেলা। বুড়ো রামরতন বাবু বিরক্ত বোধ করতেন, বকতেন, তবুও ছেলেরা আসতো। বলে ছেলেগুলোকে কিভাবে আসা বন্ধ করা যায় দেখা যাক। তিনি কি করলেন, বানিয়ে একটা গল্প বললেন, সব ছেলেগুলোকে ডেকে নিয়ে সেই চাপা গাছটার তলাতে বসে গল্প করলেন। কি গল্প? বলে, জানিস এই চাপা গাছটা একটা ব্রহ্মদৈত্য রয়েছে, এ রাত্রিতে, নিশুতি রাত্রিতে সাদা কাপড় পরে চতুর্দিক ঘুরে, আর যাকে পায় তারই ঘাড় মোটকে খায়। এই কথা শুনে অনেকেরই তো ভয় হয়েছে। তারপরে দিন থেকে আর ছেলেরা কেউ আসেনি। বিবেকানন্দ বললে, এই বুড়ো রামরতন বাবু তখন বললেন যে যাক, ওষুধে কাজ করেছে। তারপরে দিন কতেক নরেনকে আর খুঁজে পাওয়া যায় না, মানে বিবেকানন্দকে আর খুঁজে পাওয়া যায় না, ছেলেরা খুঁজে পায় না। কিন্তু বিবেকানন্দ প্রত্যেক দিন সেই গাছটাতে দোল খেলতে আসতো, একাই আসতো। একা এলে আর কি গল্প হবে, কার সাথে চেঁচামেচি হবে? সেই জন্যই বুড়ো রামরতন বাবু বলেছিলেন যে ওষুধে কাজ করেছে। একদিন খুঁজতে খুঁজতে দেখা গেল যে বুড়ো রামরতন বাবুর সেই যে চাপা গাছটা রয়েছে সেইখানে বিবেকানন্দ দোল খেলছে। বলছে, কি রে তুই এখানে? বলছে, আমি তো রোজই আসছি। বুড়ো রামরতন, বুড়ো মানুষ কি গল্প বলেছে সেই ভয়ে তোরা সেখানে বসে রয়ে গেলি? ওই আমি তো রোজ এলাম, আমার তো কিছু হলো না। তাহলে কি এখানে বলতে চাইলাম? আমি বলতে চাইলাম সাহস, সাহস করে আগান। আমার বয়স 60 কি 65 70, বয়সটা একটা সংখ্যা, মনোবলটাই হচ্ছে আসল জিনিস। সেই জন্য বলছি যে শরীরচর্চা প্রত্যেক দিন 1টা করে ঘন্টা করবে যে নিয়মিত। এর আগে একজন প্রতিবেদন পাঠ করছিলেন, সব বাগান এলাকা, খুব ভালো লাগলো, আমি খুব মন দিয়ে শুনেছি জিনিসটা, যে আমাদেরকেও ঠিক ওইভাবেই করতে হবে। সারাদিন কাজ করছি, বললাম যে বিজ্ঞান ভিত্তিক যে চর্চা হয় না, এখানে আলু জল দিচ্ছে, ছুটে চলে গেলাম ওখানে আলু জল দিতে, নো নেভার। সায়েন্টিফিক শরীরচর্চা হয় না। সায়েন্টিফিক শরীরচর্চা করতে মনোনিবেশ, মনোসংযোগ এবং একটা নির্দিষ্ট টাইম আপনাকে বার করাতেই হবে। 24 ঘন্টার মধ্যে দেখবেন যে স্কুলে ছেলেরা যখন পড়ে, মাস্টারমশাইরা রুটিন দেয়, কোন সময় কোন ক্লাসটা হবে, কোন মাস্টারমশাই ঢুকবে, একটা রুটিন শিডিউল তৈরি করতে হবে। সেই রকম আপনাদেরকেও তৈরি করতে হবে। হয়তো ভাববেন যে আমি জ্ঞান দিচ্ছি, না, জ্ঞান দেওয়ার অধিকার, জ্ঞান দেওয়ার বোধ বুদ্ধি আমার কোনোটাই নাই, তবুও মাইকের সামনে এসেছি, 2 কথা বলতে হবে। এইবার আসি বিবেকানন্দ। বিবেকানন্দ যদি না থাকতো এই ভারতবর্ষকে কেউ চিনতে পারত না। ভারতবর্ষের সনাতন ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন আমাদের এই বিবেকানন্দ। সেই জন্যই তো বলেছে কি, যে হেমর স্বামীজি বিবেকানন্দ হয় নাই আজ ম্লান। আমাদের স্বামীজি বিবেকানন্দ ম্লান হয়নি, তার মুখে একটু কলুষিত হয়নি। হয়েছে কি, তাকে আমেরিকা 3 মিনিট সময় দিয়েছিল, অনেক কষ্টে তিনি জোগাড় করেছিলেন সেই আর্ট ইনস্টিটিউশন হলে বক্তৃতা দেওয়ার জন্য। 3 মিনিট তিনি কি বলেছিলেন? 3 মিনিটে সেই কমলা লেবু বসন পরিহিত শান্ত সৌম্য স্বভাবে যখন তিনি স্টেজের দিকে উড়ে যাচ্ছেন, যে তিনি প্রথমেই বলেছিলেন, ও মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন আমেরিকা। সেই আর্ট ইনস্টিটিউশন হলে 8000 সুসজ্জিত নাগরিকরা তাদের করতালিতে মুখর হয়ে গিয়েছিল। 1 মিনিট, একটা বাক্যেতে 1 মিনিট করে হচ্ছে করতালি চলেছিল। ওই করতালির সময়টা কিন্তু বাদ দিয়েছিল, বাদ দেওয়ার পর 3 মিনিট টাইম দিয়েছিল। তারপর যে 8 দিন সেই বিশ্ব ধর্ম সম্মেলন সভাটা হয়েছিল, সেই সভার প্রধান বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ। আর কেউ বক্তা শুনেনি। সেখানে কি হয়েছিল? সেই বিশ্ব ধর্ম সম্মেলন সভাতে কি আলোচনাটা হয়েছিল কি না, গণিত হয়েছিল, তারপরে দার্শনিক হয়েছিল, তারপরে স্বাস্থ্য হয়েছে, বিভিন্ন দিক দিয়ে আলোচনা। বিশ্বের তাবড়ো পণ্ডিতরা সেখানে উপস্থিত ছিলেন। বিবেকানন্দ তো সেখানে শিশু, কিন্তু বিবেকানন্দ সেখানেই মুখ্য হচ্ছে বক্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ভারতবর্ষ যে একটা দেশ আছে, ভারতবর্ষের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে সংস্কৃতি তিনি বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছিলেন।
তবেই তো আজ আমাদের বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা করছি। বিবেকানন্দ নেতাজি দুটো পার্ট আলাদা। আজকের দিনে ওই জিনিস হবে না।